স্বাগত দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল দর্শন বিভাগ। আমি আজ পড়াবো থার্ড ইয়ারের একটি ক্লাস প্রতীকী যুক্তিবিদ্যার ক্লাসটি আমরা এর আগে করেছি বৈধতার আকারগত প্রমাণ। আমাদের বৈধতার আকারগত প্রমাণে আমরা পড়েছি প্রথম 10টি অনুমান বিধি, তারপরে হলো প্রতিস্থাপন বিধি। এখন আমরা এই প্রতিস্থাপন বিধি এবং যে প্রথম 10টি অনুমান বিধি, এই 20টি অনুমান বিধির মধ্যে আমরা শিখেছি কিভাবে আকারগত প্রমাণ গঠন করতে হয়। আজকে আমরা তৃতীয় বর্ষে প্রতীকী যুক্তিবিদ্যায় আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রাকল্পিক অনুমান বিধি। এই প্রাকল্পিক অনুমান বিধি কাকে বলে যে আমাদের একটু জানতে হবে। বৈধতা প্রমাণের জন্য আমরা এর আগে পড়েছি আকারগত প্রমাণ। আজকে আমরা পড়বো আরো দুটি প্রমাণ আছে। সেই প্রমাণগুলি হচ্ছে যুক্তিবিদের আরো দুটি প্রমাণের কথা বলেছেন। এর প্রথমটিকে বলা হয় হচ্ছে বৈধতার প্রাকল্পিক বা শর্তমূলক প্রমাণ, আর দ্বিতীয়টিকে বলা হয় বৈধতার পরোক্ষ বা ব্যতিরেকী প্রমাণ। একটি হলো শর্তমূলক প্রমাণ আর একটি হচ্ছে ব্যতিরেকী প্রমাণ। আমাদের এই প্রাকল্পিক প্রমাণ বিধির প্রয়োজনীয়তা কেন আছে এটা আমাদের জানতে হবে। প্রাকল্পিক প্রমাণ বিধির প্রয়োজন এই জন্য যে প্রাকল্পিক প্রমাণ বিধি এবং পরোক্ষ প্রমাণ বিধিতে আমরা প্রমাণ গঠনের কাজ কোথা থেকে শুরু করব এটা তার একটা দিক নির্দেশনা থাকে। এটার অর্থ হচ্ছে যে আমরা আকারগত প্রমাণে আমরা যখন দেখি যে কোথা থেকে শুরু করব, এখানে আশ্রয় বাক্যগুলি 3টি আছে, 4টি আছে বা 1টি আছে, কিন্তু আমরা কোথা থেকে শুরু করব অনেক সময় আছে আমরা বুঝতে পারি না। কিন্তু প্রাকল্পিক প্রমাণ বিধি বা পরোক্ষ প্রমাণ বিধিতে এটা প্রথমেই বোঝা যায় যে আমরা শুরুটা কিভাবে আমরা করব। আবার ফলে এটা কি হয়, এটার যে এই কাজ কোথা থেকে শুরু করবে এটা আমরা প্রথমেই বুঝতে পারি। ফলে আপেক্ষিকভাবে প্রমাণ গঠনের কাজটি হয় সহজ এবং প্রমাণের যে ব্যাপ্তি বা আকারটি সংক্ষিপ্ত হয়। কেননা যে এখানে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এখানে আশ্রয় বাক্যগুলিকে সিদ্ধান্তের পূর্বককে আমরা আশ্রয় বাক্য হিসাবে স্বীকার করে নেই, এজন্য আমাদের যে পুরো অনুমান বিধিটি বা প্রমাণের আকারটি ছোট হয়ে যায়। প্রাকল্পিক প্রমাণ বিধির সংজ্ঞা: যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্ত প্রাকল্পিক বচন হলে তার বৈধতার প্রমাণ গঠনে সিদ্ধান্তের পূর্বকল্পকে একটি অতিরিক্ত অঙ্গবচন বা আশ্রয় বাক্য হিসাবে অঙ্গীকার করে প্রমাণ গঠন করাকে বৈধতার প্রাকল্পিক প্রমাণ বলে। অর্থাৎ যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্ত যদি, এখানে কথাটা হচ্ছে সিদ্ধান্তটি যদি একটি প্রাকল্পিক বচন হয়, আমরা জানি প্রাকল্পিক বচন মানেই হচ্ছে তার একটি পূর্বক থাকবে, তার একটি অনুক থাকবে। আমরা এর আগে প্রাকল্পিক যে বাক্য আমরা এটা পড়েছিলাম যে পূর্বককে স্বীকার করলে অনুককে স্বীকার করা যায়, বিপরীত ক্রমে নয়। আবার অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করা যায়, বিপরীত ক্রমে নয়। এটা প্রাকল্পিক বাক্যের একটি নিয়ম আমরা পড়েছিলাম। এখানে আবার পূর্বকল্প যে সিদ্ধান্ত, এখানে যুক্তি বা ন্যায়ের যে প্রাকল্পিক বচন, সেখানে দেখা যাচ্ছে যে যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্তটি অবশ্যই একটি প্রাকল্পিক বাক্য হতে হবে এবং প্রাকল্পিক বাক্য হলে তার পূর্বকল্পকে বা পূর্বককে একটি অতিরিক্ত অঙ্গবচন বা আশ্রয় বাক্য হিসেবে স্বীকার করে প্রমাণ গঠন করাকে বলা হয় প্রাকল্পিক বাক্য বা বৈধতার প্রাকল্পিক প্রমাণ। প্রাকল্পিক প্রমাণ বিধির বৈশিষ্ট্য: প্রাকল্পিক প্রমাণ বিধির কিছু বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে প্রদত্ত যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্তকে অবশ্যই প্রাকল্পিক বা শর্তমূলক বচন হতে হবে। অর্থাৎ প্রদত্ত যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্তকে অবশ্যই প্রাকল্পিক বা শর্তমূলক বচন হতে হবে। 2 নম্বর, প্রাকল্পিক সিদ্ধান্তের পূর্বকল্পকে একটি অতিরিক্ত যুক্তি বচন বা আশ্রয় বাক্য হিসাবে অবশ্যই অঙ্গীকার করে নিতে হবে। অর্থাৎ এখানে যে যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্তটি হবে অবশ্যই একটি প্রাকল্পিক বাক্য। দ্বিতীয়ত,
পূর্বকল্প বা পূর্বককে একটি অতিরিক্ত যুক্তি বচন বা একটি আশ্রয় বাক্য হিসাবে স্বীকার করে নিতে হবে। তৃতীয়ত, আশ্রয় বাক্যের সমষ্টি থেকে যুক্তিবিধি বা প্রতিস্থাপন বিধির প্রয়োজনীয় সাধারণ সূত্রের সাহায্যে অনুকল্পটিকে নিষ্কাশন করতে হবে। অর্থাৎ যে বর্ধিত আশ্রয় বাক্যের সমষ্টি থেকে এখানে যে আমাদের যে আশ্রয় বাক্য ছিল তার মধ্যে আরেকটি অতিরিক্ত আশ্রয় বাক্য আমরা এই পূর্বকল্পকে আনলাম এই প্রাকল্পিক অনুমান বিধি, সেখানে হলো একটি সাধারণ সূত্রের সাহায্যে অনুকল্পটিকে নিষ্কাশন করতে হবে। অর্থাৎ আমরা যাকে যেভাবে আমরা আনলাম এই অনুকল্প বা যে অনুক্তি থাকলো সেই অনুক্তি তখন সিদ্ধান্তকে সেই হিসাবে বিচার করতে হবে এবং সূত্রের মাধ্যমে তাকে বের করতে হবে। চতুর্থত, যে এক্ষেত্রে যদি দেখা যায় যে প্রদত্ত যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্তে একাধিক প্রাকল্পিক সংযোগই থাকে, তাহলে পরপর প্রতিটি থেকে যাওয়া পূর্বকল্পকে অতিরিক্ত আশ্রয় বাক্য হিসাবে অঙ্গীকার করতে হবে। অর্থাৎ আমরা তোমাদেরকে এর পরের অঙ্কগুলিতে যাচ্ছি, আমরা তোমাদেরকে এটা দেখাচ্ছি যে এখানে যদি একটি পূর্বক একাধিক পূর্বক থাকতে পারে, আবার আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন এখানে একটি মাত্র পূর্বক আছে, এই যে দেখো একটি এস ইমপ্লাইজ নট বি, কিন্তু এর পরের অঙ্কটিতে দেখো আমার এটাতেও আমার একটি পূর্বক, কিন্তু এখানে আমার একাধিক পূর্বক আছে। এখানে দেখো সি ইমপ্লাইজ এ ইমপ্লাইজ এফ, এখানে কিন্তু আমার দুটো পূর্বক আছে। তাহলে আমরা একবার সি কে আমরা পূর্বক হিসাবে ধরেছি, আবার দ্বিতীয়ত এখানে থাকবে হচ্ছে তখন এ ইমপ্লাইজ এফ, আবার আমরা এ কে ধরেছি পূর্বক হিসাবে। অর্থাৎ আমরা বারে বারে তাকে আনতে পারি। অর্থাৎ যে আমাদেরকে বলা হচ্ছে যে একাধিক ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রদত্ত যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্তে একাধিক প্রাকল্পিক সংযোগই থাকে, পরপর প্রতিটি থেকে যাওয়া পূর্বকল্পকে অতিরিক্ত আশ্রয় হিসাবে অঙ্গীকার করে সর্বশেষ অনুকল্পকে নিষ্কাশন করতে হবে। নিষ্কাশন বলতে যেখানে বোঝানো হচ্ছে যে সূত্রের মাধ্যমে আমরা যেভাবে সিদ্ধান্তটাকে প্রমাণ করি তা দেখাতে হবে। প্রাকল্পিক প্রমাণ পদ্ধতি লেখার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে যে প্রথমত সাধারণ ভাষায় যুক্তি বা ন্যায় প্রদত্ত হলে প্রথমে উপযুক্ত অভিধান দিয়ে প্রদত্ত যুক্তি বা ন্যায়টিকে প্রতিকায়িত করে নিতে হবে। এটার অর্থ যে যদি এটি আমাদের একটি সাধারণ ভাষায় লেখা থাকে, তাহলে সে ভাষার মাধ্যমে সে ভাষাটিকে আমরা প্রথমত যে এ বি পি কিউ আর এস ইত্যাদির মাধ্যমে আমরা প্রতিকায়িত করে নিব। এতে যুক্তি বা ন্যায়ের আকার, যুক্তি বচন বা আশ্রয় বাক্য, মূল যোজক এবং গৌণ যোজক সুস্পষ্ট ভাবে ধরা পড়ে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমরা যখন লিখব তখন যেমন আমাকে বলা হলো রহিম এবং করিম মরণশীল, যদি রহিম ভালো ছেলে হয় করিম এটা করবে ইত্যাদি, এইভাবে যখন এগুলি মূল যোজকের মাধ্যমে তাকে এবং প্রত্যেকটি যে ভাষাগুলিকে আমার বচনগুলিকে বচনে রূপান্তর করতে হবে এবং যোজকগুলি মূল যোজক, গৌণ যোজক ইত্যাদি সবকিছু ঠিকভাবে বসাতে হবে। দ্বিতীয়ত, যুক্তি বচন বা আশ্রয় বাক্যগুলিকে ক্রমিক সংখ্যা দিয়ে পরপর লিখে যেতে হবে। অর্থাৎ আমাদেরকে আশ্রয় বাক্যগুলিকে 1 2 3 4 এভাবে দিতে হবে। অর্থাৎ শেষ আশ্রয় বাক্যের ডান দিকে তির্যক রেখা যেভাবে টেনে অতএব চিহ্নের পর মূল সিদ্ধান্তকে যথারীতি প্রদর্শন বা উপস্থাপিত করতে হবে। 3 নম্বর, পরবর্তী ধাপ বা পংক্তিতে প্রাকল্পিক সিদ্ধান্তে পূর্বকল্পকে অঙ্গীকার করে নিয়ে একে অতিরিক্ত যুক্তি বচন বা আশ্রয় বাক্য হিসেবে গ্রহণ করে তার পাশে একটি তির্যক রেখা টেনে অতএব চিহ্নের পর সিদ্ধান্তের অনুকল্পকে লিখতে হবে। অর্থাৎ যে আমরা প্রত্যেকটি আশ্রয় বাক্য লেখার পর শেষ আশ্রয় বাক্যের পাশে যে আমরা লিখলাম, এটা লেখার পরে যদি আমাদের পূর্বকল্প এখানে অবশ্যই সিদ্ধান্তটি একটি প্রাকল্পিক বাক্য হবে। প্রাকল্পিক বাক্যের পূর্বকল্প বা পূর্বককে আমাদেরকে লিখতে হবে আশ্রয় বাক্য হিসাবে এবং অনুকল্প যেটি থাকবে তাকে তির্যক রেখা টেনে অতএব চিহ্নের পর সিদ্ধান্তের অনুকল্পকে লিখতে হবে এবং লেখার পরে ডান দিকে লঘু বন্ধনীর মধ্যে প্রাকল্পিক প্রমাণের ইংরেজি কন্ডিশনাল প্রুফের অদ্যাক্ষর দুটি সিপি লিখতে হবে। আমরা তোমাদেরকে দেখাচ্ছি এটি। তারপরে হচ্ছে এটি আমি তোমাদেরকে দেখাই, এটা এই যে এখানে আমরা এই যে পূর্বকল্পকে আমরা নিলাম এবং এখানে যেটি থাকলো নট বি, এটাকে আমরা সিপি দিয়ে এটা লিখলাম, যে তির্যক চিহ্ন দিয়ে অতএব চিহ্ন দিয়ে আমরা এটা লিখেছি। তারপরে যে
যদি সিদ্ধান্তের অনুকল্পটি প্রাকল্পিক আকারে থাকে তাহলে আবার অর্থাৎ এখানে আমরা 3 নম্বরে বলা হলো যদি একটি পূর্বকল্পকে আমরা লিখতে পারবো, যদি পূর্বকল্প একাধিক থাকে তাহলে সেগুলিকে আমরা আবার আশ্রয় বাক্য হিসাবে আনবো এবং পরবর্তী অনুকল্পকে আমরা সিপি দিয়ে তির্যক লেখা দিয়ে আমরা লিখে দিব। তারপরে 5 নম্বর প্রাকল্পিক সিদ্ধান্তে সবকটি পূর্বকল্প অঙ্গীকার করে নেওয়ার পর সর্বশেষ অনুকল্পকে স্বাভাবিক অবরোহণ পদ্ধতি অনুমান করার জন্য এগিয়ে যেতে হবে। অর্থাৎ সবকিছু লেখার পরে যেটি থাকবে সেটি হবে আমাদের তখন সিদ্ধান্ত প্রমাণ করার অনুকল্প যেটি থাকবে, সর্বশেষ অনুকল্পটি হবে সিদ্ধান্ত এবং তাকে আমরা ধাপে ধাপে প্রমাণ করব। আমরা এখন কয়েকটি প্রমাণ পদ্ধতিতে চলে যাই। প্রমাণ পদ্ধতির প্রথম আছে যে প্রাকল্পিক প্রমাণ পদ্ধতির মধ্যে বা শর্তমূলক প্রমাণের মধ্যে S implies not A, S implies not A implies not B, এবং 3 নম্বর আশ্রয় বাক্য হচ্ছে not A implies not B implies not B। আমাদের সিদ্ধান্তটি হচ্ছে একটি প্রাকল্পিক বাক্য এখানে, তাহলে আমরা এটা শিখলাম যে সিদ্ধান্তটি অবশ্যই একটি প্রাকল্পিক বাক্য হবে এবং প্রাকল্পিক বাক্যের পূর্বকল্পকে আমরা এখানে আমরা আশ্রয় বাক্য হিসাবে এনে আমরা অনুকল্পকে সিদ্ধান্ত হিসাবে আমরা প্রমাণ করব। এখন আমরা দেখছি S implies not B আছে, তাহলে আমরা S কে আমরা পূর্বকল্প হিসাবে আশ্রয় বাক্য হিসাবে এনেছি এখানে 4 নম্বরে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে তির্যক রেখা টেনে আমরা অতএব চিহ্ন দিয়ে অনুকল্পটিকে আমরা লিখেছি not B, এটা হলো সিপি কন্ডিশনাল প্রুফ। তারপরে আমাদের S এই পর্যন্ত, তাহলে আমাদের এখন আশ্রয় বাক্য হলো 1 2 3 4 একটি আশ্রয় বাক্য। এখন আমরা পরবর্তী ধাপে আস্তে আস্তে এগিয়ে যাব। এখন আমাদের হলো প্রথমে হচ্ছে দেখো আমরা যেটা পেয়েছি 4 এ S পেয়েছি আর 1 এ আছে S implies not A, এটা হলো এমপি, P implies Q, P অতএব Q, এটা 1 এবং 4 কে আমরা এমপি করেছি। তারপরে আমরা যেটা করেছি আমার থাকবে হচ্ছে not A, not A এটা হলো P implies Q, P অতএব Q, আমাদের কিউ আছে। এখন নট এ কে আমরা এখানে আবার আমরা এমপি করেছি 3 নাম্বারকে করে আমরা পেয়েছি 3 এবং 5 কে আমরা এমপি করে আমরা 3 এবং 5 কে আমরা এমপি করে পেয়েছি নট ভি ইমপ্লাইজ নট বি। তারপরে এখন যেটি থাকলো নট ভি ইমপ্লাইজ নট বি কে এখন আমাদের এখন যেটা আমরা পেয়েছি এই 2 এবং 2 এ যা আছে 2 এর সাথে 4, যে এই 4 কে আমরা আবারও আমরা এমপি করেছি, আমরা পরপর 3 বার এমপি করেছি, 2 এবং 4 কে আমরা এমপি করে পেয়েছি নট এ ইমপ্লাইজ নট ভি। তারপরে এই যে দেখো নট এ ইমপ্লাইজ নট ভি, এখন আমাদের যেটা হবে নট ভি আর নট ভি তে এইটাকে আমরা এইচএস করেছি, করে আমরা 6 এবং 7 কে এইচএস করে আমরা পেয়েছি নট এ ইমপ্লাইজ নট বি। 8 এ আমরা পেয়েছি নট এ, 6 এবং 7 কে আমরা করেছি এইচএস করে আমরা 2 এবং 7 এবং 6 এইচএস করেছি। তারপরে আমরা যেটা পেয়েছি সেটার সাথে আমরা এই যে নট এ ইমপ্লাইজ নট বি, এই যে পি ইমপ্লাইজ কিউ হিসাবে এটা আছে, এখানে আমার পি আছে অতএব কিউ, এই যে কিউ নট বি, এটা আমাদের প্রমাণ করাটা খুব সহজ হয়ে গেল। তারপরে এটা যদি আকারগত প্রমাণ হতো এখানে আমাদের কি করতে হতো, এটা কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যেত। এটা যদি আমি পূর্বক হিসাবে এখানে না পেতাম, কোনো সিঙ্গেল কিছু নাই, তখন কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যেত এগুলিকে প্রমাণ করা। এটা এই যে এখানে আমরা মাত্র 1 2 3 4 চারটি লাইনে আমরা অঙ্কটা করলাম। এই 4টি লাইনের অঙ্কটি করতে আমাদেরকে মিনিমাম 15 থেকে 20 লাইন লাগতো। এটা অনেক সময় সাপেক্ষ, এটা অনেক বিস্তৃত হয়ে যায়। তারপরে দ্বিতীয় আমরা আরেকটি অঙ্কে যাই, সেখানে আছে এটি একটি আশ্রয় বাক্য, এটি একটি আশ্রয় বাক্য, এটি একটি আশ্রয় বাক্য, সিদ্ধান্ত আছে ই ইমপ্লাইজ এফ। এখন এখানে পূর্বককে আমরা একটি আশ্রয় বাক্য হিসাবে নিয়েছি আর থাকবে হচ্ছে এফ কে আমরা সিপি কন্ডিশনাল প্রুফ করেছি। তারপরে এখন আমার যেটা আছে দেখো ই যখন এটা আছে 1 এবং 4 কে আমরা এমপি করেছি, আবার আমরা 2 এবং 4 কে আবারও এমপি করেছি, তারপরে থাকলো হলো এস ইমপ্লাইজ
এন, 2 এবং 4 এমপি। তারপরে আমাদের এই দেখো আমাদের একদম চোখে লাগছে এই পি ইমপ্লাইজ কিউ আর কিউ ইমপ্লাইজ আর। তো এখানে যেটা হচ্ছে এইচএস, হ্যাঁ 6 এবং 7 কে এইচএস করে আমরা পেলাম এস ইমপ্লাইজ এফ। তারপরে এখন আমরা হাইপোথেটিক্যাল সিলোজিজম করলাম 8 এবং 7 কে করার পরে, সরি 6 এবং 7 কে হাইপোথেটিক্যাল সিলোজিজম করে আমরা যেটা পেয়েছি এটা পেলাম। এখন এটার সাথে যে আমার এস আছে, পি ইমপ্লাইজ কিউ, পি আমার আছে, অতএব আর। পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। এই যে এখানে 5 এবং 8 কে আমরা এমপি করে আমরা পেয়েছি এফ। এটা অনেক ইজি হয়ে গেল। যদি আমরা এই এফটাকে আমরা এখানে না আনতাম তাহলে আমাদের যেটা ই কে আমরা যদি এখানে না আনতাম তাহলে কিন্তু এটা আমাদের প্রমাণ করাটা একটু কঠিন হয়ে যেত। আমরা আরেকটি বচনে চলে যাই, সেখানে দেখো এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ নট সি ইমপ্লাইজ ডি, ডি ইমপ্লাইজ ই ডট এফ। এখন এই যে এখানে আমাদের এই তিনটি হলো আমার এখানে আছে এবং এখানে প্রমাণ হিসাবে আছে। এখানে একাধিক পূর্বকল্প আছে, সি একটা পূর্বকল্প, আবার এ একটা পূর্বকল্প। এখানে হচ্ছে লঘু বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা নট সি ইমপ্লাইজ এ ইমপ্লাইজ। তো এখানে আমাদের এটা একবার আমরা সি কে পূর্বকল্প হিসাবে আনলাম, এখানে আমাকে প্রমাণ করতে হবে এ ইমপ্লাইজ এফ। আবার আমরা সি কে, আবার এখানে এ কে আমরা পূর্বকল্প হিসাবে আনার পরে থাকলো এফ। তার এখন আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। তারপরে আমরা এই যে যেটা আছে এ আছে, আর 1 নম্বরে যেটি আছে সেটির সাথে আমরা এমপি করে আমরা পেলাম হচ্ছে বি। তারপরে 1 এবং 5 কে আমরা এমপি করে পেলাম বি। তারপরে হচ্ছে এই বির সাথে যেটা আমরা করব 2 নাম্বার, এখানে দেখো 2 এর সাথে যেটা আছে 2 এর সাথে 6 আমরা আবারও এমপি করেছি, করে আমরা পেলাম এটা। তারপরে নট সি ইমপ্লাইজ ডি, আর এখন আবার আমরা নট সি কে, নট সির সাথে এটা নট সি, আর এখানে পি ইমপ্লাইজ কিউ হিসাবে আছে, এখানে আমার পি আছে, তাহলে আমার থাকবে ডি। তারপরে এখন এই ডির সাথে আমরা আবারও আমরা এমপি করেছি 3 এবং 8 কে এমপি করেছি। তারপরে আবার এখন এই ই এন্ড এফ, ই ডট এফ, এখানে পি ইমপ্লাইজ কিউ, হ্যাঁ এখানে আমার পি আছে, তো এখানে আমরা পেলাম ই ডট এফ। 8 এবং কে আমরা করেছি এমপি, তারপরে এটাকে হলো ই ডট এফ, আবার আমরা একটা কমিউটেশন করলাম এফ ডট ই, অতএব এফ। এটা অনেক ইজি, হ্যাঁ আমাদের জন্য। কিন্তু যদি আমার এই জিনিসটাকে আমি পূর্বকল্প হিসাবে না পেতাম বা এটাকে পূর্বকল্প হিসাবে না পেতাম, এই অঙ্কটা আমাদের জন্য অবরোহণ পদ্ধতিতে করলে, এটা অবরোহণই কিন্তু আমাদের আকারগত যে প্রমাণ আমরা এর আগে করেছি এটা অনেক বড় হয়ে যেত। আমরা আরেকটি অঙ্কে যাচ্ছি, দেখো এটা, সেটি হচ্ছে এ ফেল বি ইমপ্লাইজ সি, নট ডি ইমপ্লাইজ সি ইমপ্লাইজ সি। তারপরে 3 আছে এ ইমপ্লাইজ ডি। এখন আমার সিদ্ধান্ত আছে বি ইমপ্লাইজ ই। এখন আমরা এই বি কে আমরা পূর্বকল্প হিসাবে আমরা এনেছি, পূর্বকল্প হিসাবে আনার পরে এখানে থাকবে ই, আমরা এটা সিপি হিসাবে লিখেছি। তারপরে আমার এই বি হিসাবে যেটি আছে, এখন আমাদের খুব ইজি যে এই একই আগের মতনই আমাদের যেটা বি হিসাবে যেটি আছে, এখন আমরা 3 এবং 4 কে আমরা করতে পারি 3 এবং 4, এখানে এ ইমপ্লাইজ নট ডি, পি ইমপ্লাইজ কিউ, নট পি, এটা হলো নট পি, অতএব নট কিউ। নট এ আছে 3 এবং 4 এমটি করেছি, তারপরে এটা আছে বি ইমপ্লাইজ সি পেয়েছি, তারপরে এখন আমরা বি ইমপ্লাইজ সি, আবার এটা আমরা পেলাম হলো 1 এবং 6 কে ডিএস করেছি। 1, এই যে 1 নট এ আছে, এই যে এখানে এ ইমপ্লাইজ এ ভেল পি ভেল কিউ, নট পি, এখানে আমার পি ভেল কিউ, আমার নট পি আছে, অতএব আমি বি ইমপ্লাইজ সি। তারপরে আমরা হলো এইখানে দেখো 8 এবং 7 কে আমরা করেছি কি, যেটা এইচএস করেছে হাইপোথেটিক্যাল সিলোজিজম, থাকবে বি ইমপ্লাইজ ই। তারপরে আমার ই পেয়েছি কোথা থেকে, 9 নাম্বার এবং 5 নাম্বার কে আমরা করেছি হলো এমপি। এমপি করার পরে আমাদের ই আছে, এটা আমাদের জন্য অনেক ইজি। তারপরে যেটি আছে
আমরা আরেকটি প্রমাণ পদ্ধতিতে আছি, সেটা হচ্ছে এটি মাত্র একটি আশ্রয় বাক্য আছে, 1 নম্বরে একটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত ছিল। এখন আমরা এইটাকে পূর্বকল্প হিসাবে এনেছি টি ডট এ, অতএব আমার থাকছে বি ডট ডি সিপি। এখন টি ডট এ এখানে আছে, তো টি ডট এ কে আমরা টি কে আমরা সিম্পলিফিকেশন করেছি, 2 নাম্বারকে আমরা সিম্পলিফিকেশন করে টি পেয়েছি। তারপরে টি এখন আমরা এটাকে সিম্পলিফিকেশন করেছি 1 নাম্বারকে সিম্পলিফিকেশন করে আমরা পেয়েছি হলো টি, যেটি 2 নাম্বারকে এককে করেছি টি ইমপ্লাইজ বি ডট এ ইমপ্লাইজ ডি। 2 নাম্বার হলো 2 নাম্বারে আমরা এটাকে পূর্বক হিসাবে এনেছি। তারপরে আমার টি কে আমরা 3 নাম্বারে হলো যেটা করলাম, 2 কে আমরা সিম্পলিফিকেশন করে টি পেলাম। তারপরে টি ইমপ্লাইজ বি পেয়েছি আমরা কিভাবে, টি ইমপ্লাইজ বি পেলাম হলো এটাকে সিম্পলিফিকেশন করেছি 1 নাম্বারকে করার পরে, তারপরে আমরা বি পাবো 3 এবং 4 কে আমরা করেছি এমপি করার পরে বি পেয়েছি। তারপরে এ ইমপ্লাইজ ডি, এটাকে আমরা কমিউটেশন করেছি পি ডট কিউ, অতএব কিউ ডট পি। জাস্ট হলো 6 নাম্বারকে আমরা কমিউটেশন, 1 নাম্বারকে আমরা কমিউটেশন করে আবার আমরা এটাকে সিম্পলিফিকেশন করেছি, করার পরে আমরা এ ডট টি, এ ডট টি টা আমরা কোথায় পেয়েছি, এ ডট টি হলো 8 নাম্বারকে আমরা আবার সিম্পলিফিকেশন করেছি। তারপরে 7 নাম্বার এ ইমপ্লাইজ ডি পেয়েছি সিম্পলিফিকেশন করে 6 নাম্বারকে। তারপর 8 এ গিয়ে আমরা করলাম হলো 2 নাম্বারকে আমরা কমিউটেশন করলাম এটাকে টি ডট এ। এখন এ ডট টি আমরা 8 এ গিয়ে আমরা 2 নাম্বারকে কমিউটেশন করে আমরা 8 কে সিম্পলিফিকেশন করে আমরা পেয়েছি এ। তারপরে 10 এ গিয়ে আমরা করেছি হচ্ছে ডি পেলাম কিভাবে, ডি পেলাম 7 এবং 9 কে এমপি করেছি। 7 এ আছে এ ইমপ্লাইজ ডি আর 9 এ আছে এ, পি ইমপ্লাইজ কিউ পি, অতএব কিউ। 7 এবং 9 কে আমরা এমপি করে আমরা পেলাম হলো বি, ডি পেয়েছি 7 এবং 9 কে আমরা এমপি করার পরে 5 এবং 10 কে আমরা কনজাংশন করে বি ডট ডি, বি ডট ডি, পি ডট কিউ। হ্যাঁ, যে হলো 7 এবং 9 কে আমরা 5 এবং 10 কে আমরা কনজাংশন করে আমরা বি ডট ডি পেয়েছি। ব্যাস, আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। আজকে আমরা বেশ একটু কঠিন কয়েকটি অঙ্ক করলাম, কিন্তু কঠিন অঙ্কগুলিকে কিন্তু আমরা আসলে সহজ করে করেছি। আমরা ক্লাসটি শেষ করেছি, কিন্তু আমি তার আগে তোমাদেরকে একটু বলতে চাই, আমরা করোনাকালীন সময় পার করছি। বাংলাদেশে এখন সারা বিশ্বের মতন করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, আক্রান্ত বাড়ছে এবং মৃত্যুর হারও আগের মাঝখানে একদমই কমে গিয়েছিল, আবার একটু বেড়েছে। এখন আমাদের সাবধানতাই পারে আমাদেরকে এই করোনা থেকে মুক্ত রাখতে। আমাদেরকে এই জন্য আমি তোমাদের সবার কাছে অনুরোধ জানাবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক পরে অবশ্যই বাইরে যাবে এবং যেটা সামাজিক দূরত্ব বজায় রাখবে। প্রয়োজন ছাড়া তোমরা একদমই বাইরে যাবে না, ঘরে থাকবে, লেখাপড়া করো, ভালো থাকো। আজকের মতন আল্লাহ হাফেজ। আমরা শেষ করছি।